স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণে নিপীড়নে মারা যাওয়া শিশুটিকে নিজ গ্রামে দাফন করা হয়েছে। তার 2 দফা জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। এ সময় ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিতের দাবি জানান তারা। এর আগে ঢাকা সিমিট থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হয় মাগুরা স্টেডিয়ামে। নিজ শহরে শেষবারের মতো ফিরল ছোট্ট শিশু আসিয়া। প্রাণহীন নিথর দেহ ঢাকা সিএমএইচ থেকে বহন করে আনা হয় সেনাবাহিনীর হেলিকপ্টারে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোমানী ময়দান যেন জনসমুদ্র। সন্ধ্যা 7টায় সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। নিস্তব্ধ বাকরুদ্ধ স্বজন এলাকাবাসী, সবারই চোখে মুখে ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ। আসিয়ার মরদেহর সঙ্গে মাগুরায় গেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, ছিলেন জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পরে মরদেহ নেওয়া হয় মাগুরার দারিয়াপাড়া ইউনিয়নে। সেখানে হয় আরেক দফা জানাজা। শিশু আসিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দোষীদের বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। যে নির্মম ভাবে নির্যাতন করেছে, শিশু নির্যাতন, এই হিসাবে অবশ্যই ফাঁসি হওয়া উচিত। এই ঘটনার জন্য এই এলাকাবাসী সবাই দুঃখিত এবং সবাই চাচ্ছে যে দর্শিতার ফাঁসি হোক। পরে শ্রীপুরের সোনাইকুণ্ডি কবরস্থানে দাফন করা হয় আসিয়াকে। ডিবিসি নিউজ ডেস্ক। যেমনটি বলছিলাম, দেশকে শোকে ভাসিয়ে সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে হার মানল ছোট্ট শিশু মাগুরার আসিয়া। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর 1টায় মৃত্যু হয় তার। খালি হলো এক মায়ের বুক, সাথী হলো এক জীবন বিষাদ। নিকটাত্মীয়ের হাতে অকল্পনীয় পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল 8 বছরের আসিয়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনী। আদরের সন্তান হারানো মায়ের শোক। এই শোক বুঝে শুধু সে যে হারায় আপনজন, আর সে যদি হয় নারী ছেঁড়া ধন, তাকে হারানোর কষ্ট কি থামে এমন গগনবিদারী কান্নায়? প্রতি মিনিট অপেক্ষা যে সন্তানের বেঁচে ওঠার, মায়ের সাথে এই দেশের কোটি হাত উঠে প্রার্থনায়। তার চিরবিদায়ের খবর মায়ের সাথে নাড়িয়েছে পুরো দেশকেই। নিজের বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি আর ভাসুর, যারা তারই পরিবারের হওয়ার কথা, পাশবিক নির্যাতনে তারাই হত্যা করেছে আসিয়াকে। নিষ্পাপ ছোট্ট রুগ্ন শরীরটা বেঁচে থাকার লড়াই করছিল অন্তত 7 দিন ধরে। প্রথমে ঢাকা মেডিকেল, পরে সম্মিলিত সামরিক হাসপাতালে সবাই সেই লড়াইয়ে দাঁড়িয়েছিল আসিয়ার পাশে। বেঁচে থাকার এই যুদ্ধে শেষ পর্যন্ত হেরে গেল একটি ফুল। নাকি হারল সভ্যতা? আমার মনে যেরকম ব্লেডে কাটছে, গলায় ফাটতেছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। আছে আর বোনের জামাই, যে তার ভাই সজীব, তার বাবা হিটু এবং সেই মহিলা, টোটাল 4 জন আসামি। যারা এই আসিয়ার হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। 10 মার্চ আসিয়াকে লাইফ সাপোর্ট থেকে নেওয়া হয় শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তার পরদিন আসে চোখের পাতা নাড়ার মতো সুখবরও। কিন্তু বৃহস্পতিবার আরও 2বার হৃদযন্ত্র বন্ধ হয় আসিয়ার। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। দ্বিতীয়বার প্রায় 30 মিনিট সিপিআর দেওয়ার পর হৃদস্পন্দন ফিরলেও সাড়া দেয়নি মস্তিষ্ক। কোমা স্কেলে সবশেষ 3 মাত্রায় পৌঁছে যাওয়ার পর দুপুরে আসিয়ার মৃত্যুর খবর দেয় আইএসপিআর। আসিয়া যদি ফিরত, তাহলে দেখত তার ছোট্ট শরীরে যারা ধর্ষণের মতো পাশবিক কষ্ট দিয়েছে, নিয়ে গেছে মৃত্যুর মুখে, তাদের বিচার চেয়ে ফুঁসে উঠছে দেশ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মরিয়া চেষ্টা, সব প্রার্থনা ও পথ চাওয়া পেছন ফেলে আসিয়া এখন চিরঘুমের রাজ্যে। তার মৃত্যু প্রশ্নবিদ্ধ করল সভ্যতার অহংকারে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মাগুরা শিশু আসিয়াকে পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য এলাকায় ছাত্র জনতার ব্যানারে এই মিছিল বের করা হয়। মশাল মিছিলটি রাজু ভাস্কর্য, ভিসি চত্বর, নীলক্ষেত মোড় হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিলে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলার বিচার, শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। এছাড়া ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যায্য বহিষ্কারাদেশ প্রত্যাহার করারও দাবি জানান শিক্ষার্থীরা।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মাগুরার শিশু আসিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আর কোনো শিশু যেন এভাবে হারিয়ে না যায়, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক এবং যে উদ্যোগ আমরা দেরিতে হলেও এখন নিয়েছি সেটি পূর্ণ সফলতা পাক সবার সহযোগিতা নিয়ে। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। যে একেবারে মাগুরা যে জনগণ বা এখানে বাসিন্দা যারা, এটার যে প্রতিবাদ, সে প্রতিবাদে একেবারে বলা যায় উত্তেজনা বিরাজ করছে এবং এখানকার মানুষজন যারা এই ঘটনার নিন্দা যেমন জানিয়েছেন, অনুরূপভাবে অপরাধী যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি যেটা, সেই শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করেছে, সড়কে নেমে এসেছে এবং তারা দ্রুত এই অপরাধীকে যে তাদেরকে শাস্তি দাবি করছে। এবং কথা বলবো, এখানে রয়েছেন যারা এখানকার যে বিচার দাবি করছেন। কি দাবি করছে বিশেষ করে এই ঘটনার? আমরা এর মানে আসিয়া হত্যার যে আসামি সবাইকে ফাঁসির আদেশ, মানে অতি দ্রুত ফাঁসির এর দাবি জানাচ্ছি, ফাঁসি রায় কার্যকর। আপনারা কেনই আন্দোলন করছেন? আমরা আসিয়ার ধর্ষণের বিরুদ্ধে, আমরা আসিয়ার ধর্ষকের ফাঁসি চাই একদিনের ভিতরে, যেভাবে আসিয়া আমাদের থেকে আপনারা কেন কি দাবি করছেন? কি দাবি করছেন? আমি আপনার প্রশ্নটা শুনি। কি দাবি করছেন এই ঘটনার? এই ঘটনায় ছাত্র জনতা এক হয়ে মাগুরার আসিয়ার যে আপনারা জানেন যে নৃশংস হত্যাকাণ্ড, তার প্রতিবাদে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল যে আসিয়ার ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে। আমরা বিকাল 3টা থেকে যখন এই আন্দোলনে তারা এক পর্যায়ে রাত 8টা পর্যন্ত এই আন্দোলন তারা চালাইছে, আমরা তাদের বড় ভাই হিসাবে আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করে তাদেরকে বুঝিয়ে পড়িয়ে আজকের মতো অন্তত তাদেরকে রাস্তা অবরোধ থেকে বিরত রাখলাম। যেহেতু 3টা থেকে 8টা পর্যন্ত সারা দেশের দূর দূরান্তের সমস্ত গাড়ি ভাইনার মোড়, যেখানে খুলনা বিভাগের 10টা জেলার প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার বন্ধ থাকা মানে 10 জেলার গাড়িগুলো বন্ধ এবং লোকজনের দুর্ভোগ। এই দুর্ভোগ থেকে আমরা আপাতত তাদেরকে, তারা আমাদের কথা শুনছে, তারা প্রশাসনের কথা শুনছে, তারা তাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করেছে। হ্যাঁ, এখানটায় আপনাদের যে আসিয়ার তো ঘটনা যে ঘটছে, এটার আসলে প্রতিবাদ আপনারা জানিয়েছেন, কি দাবি করছেন? আমরা মাগুরাবাসী এর সুষ্ঠু বিচার চাচ্ছি এবং যারা ধর্ষণ করছে, ধর্ষণকারীদের আমরা সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের যে ফাঁসির রায় কার্যকরের জন্য এবং অতি দ্রুত, যত দ্রুত এই ফাঁসির রায় কার্যকর হবে, মাগুরাবাসী তাদের দাবি দয়া সব প্রত্যাহার করে নেবে। একটা বিষয় ছিল যে এই যে দ্রুত বাস্তবায়ন চাচ্ছেন, আসলে যে অপরাধী কি সকলে আইনের আওতায় আসে বা তাদের কি ধরনের বিচার হলে আপনি সন্তুষ্ট হবেন? আমাদের বিচার একটাই, আমরা তার ফাঁসি চাই। মাগুরাবাসী ফাঁসি চাই, সকলেই ফাঁসি চাই, সকলেই ফাঁসি চাই, আমাদের কোনো আরই নাই। আমরা একটাই ফাঁসি, এর কোনো ফাঁসি দ্রুত করতে হবে, ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে। উত্তেজিত জনতা রয়েছে এবং তারা যেটা দাবি করছে বিশেষ করে যে এই ঘটনা যে দেখেছি, যে ঘটনায় যে ক্ষোভের বিরাজ করছে, আসলে যে সমাজে যে অন্যায়টা হয়েছে সেটা কি ধরনের হইলে সমাজ থেকে এই ধরনের অপরাধ নির্মূল হয় বলে মনে করেন? আমরা সাধারণ মানুষের মধ্যে এদের বিচার চাই জনসমক্ষে। ধন্যবাদ আপনাকে। এবং শুধুমাত্র যে অপরাধীকে যেমন আইনের আওতায় আনতে হবে, অনুরূপভাবে তাদের সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড দাবি করছে, অনুরূপভাবে দ্রুত এই আসামিদের বিচার কার্যকর করার দাবি করছেন এখানে আন্দোলনরত উত্তেজিত জনতা। এটা ছিল সর্বশেষ অবস্থা। জি আমিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হয়েছিলেন মাগুরা থেকে। আসিয়া ধর্ষণের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধের বিস্তারিত জানাচ্ছিলেন। শিশু আসিয়ার মৃত্যুতে আসামিদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর 7 দিনের মধ্যেই বিচার শুরুর কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমি ও সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। মাগুরা শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয়, এই মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
আমরা সবাই শোকাহত এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। এদিকে সচিবালয়ে মাগুরার শিশুকে পাশবিক নির্যাতনের বিচার 7 দিনের মধ্যে শুরুর আশ্বাস দেন আইন উপদেষ্টা। বলেন শিশু ধর্ষণ ও বলাৎকারের দ্রুত বিচার নিশ্চিতে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। আসিয়া ইস্যুকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে ইনশাআল্লাহ। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণের মামলার দ্রুত তদন্ত শেষ করা হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। এ সময় পুলিশের উপর হামলা না করতে দেশবাসীর কাছে অনুরোধ জানান তিনি। দুপুরে গাজীপুরে শিল্প পুলিশের কল্যাণ সভা শেষে তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সবার কাছে আহ্বান জানাই, দেশবাসীর কাছে, নাগরিক সমাজের কাছে, আমাদেরকে কাজ করতে দেন, এবং আমাদেরকে অনুগ্রহ করে আমাদের উপর আক্রমণ করবেন না। আমরা তো উই আর হিয়ার ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি, আদারওয়াইজ হাউ ক্যান ইট, আমাদের কিভাবে সমাজে স্থিরতা আসবে। মাগুরার 8 বছরের শিশু আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি ধর্ষক ও ধর্ষণের সহায়তাকারীদের কঠোর শাস্তি দাবি করেন। বিকেলে জামায়াতে ইসলামী মিরপুর থানা পূর্ব ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিলে এই দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চান তিনি। ইসলামী দলগুলো দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে। দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি আমাদের রোজাগুলোকে কবুল করুন, দিনের কাজকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের ৩৫ আন্দোলনের এই কাফেলা জামাত ইসলামী শিশু আসিয়া মাগুরায় কিছু পশু, তার পরিবারের কিছু লোক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং মেয়েটা আজকে ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত খুনি, ধর্ষক এবং ধর্ষণের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। শিশু ও কিশোরী ধর্ষণের ঘটনায় গেল 3 দিনে 3টি মামলা হয়েছে আশুলিয়া থানায়। 2টি মামলাতেই আসামি ভুক্তভোগীদের সৎ বাবা আর অপর মামলায় আসামি চাচা। এরই মধ্যে 2 মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এসব ঘটনায় উৎকণ্ঠায় স্থানীয়রা। সচেতন মহল বলছে, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা। ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় 40 বছর বয়সী শাবলু মাতবরকে। 14 বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় উত্তেজিত জনতার রোষানলে পড়ে শাবলু মাতবর। গেল 5 বছর আগে শাবলু মাতবরকে বিয়ে করেন ভুক্তভোগীর মা। এরপর থেকে শাবলু মাতবরকে নিয়ে নিশ্চিন্তপুর এলাকায় প্রথম পক্ষের 2 মেয়ে সহ ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগীর মা পোশাক কারখানায় কাজে বের হয়ে গেলে সৎ বাবার ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী কিশোরী। ভুক্তভোগীর অভিযোগ, প্রায় 1 বছর ধরে নানাভাবে হুমকি দিয়ে ধর্ষণ করা হয় তাকে। আমার আব্বু আমার সাথে খারাপ কাজ করছে, সে আমার ভয় দেখাইছে, ভয় দেখা তারপর খারাপ কাজ করছে প্রায় বছরের মতো। এর আগে গত 12 মার্চ আশুলিয়ার নবীনগর এলাকায় 10 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত লুৎফর রহমান। অপরদিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাবার মামাতো ভাইয়ের দ্বারা ধর্ষণের শিকার হয় 8 বছরের এক শিশু। গ্রেপ্তার হয় অভিযুক্ত রাসেল। উৎকণ্ঠা প্রকাশ করেন স্থানীয়রা। নারী এবং শিশু ধর্ষণ লাগাতারভাবে বেড়েছে। একই সাথে সমস্ত জায়গাগুলোতে নারীদের যে হেনস্থা করবার চেষ্টা, সেই চেষ্টা অনেক বেশি অব্যাহত হয়েছে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়। তো সেই বিষয়গুলো আমাদের অনেক বেশি শঙ্কিত করে তুলেছে। ধর্ষণের মামলাগুলো খুব শর্ট টাইমের মতো দ্রুত ট্রাইব্যুনাল করে যদি বিচারের আওতায় আনা যায়, দৃষ্টান্তমূলক বিচার করা যায়,
আমার মনে হচ্ছে এই বাংলাদেশে কিছুটা হলো দর্শন কমবে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সাভারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি থেকে অপরাধীদের উপযুক্ত বিচারের দাবি জানানো হয়। মানবিক অবক্ষয় রোধে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেককে দেখা, প্রত্যেককে এক ধরনের পরিচর্যার মধ্যে রাখা, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন সবার প্রতি এই খেয়ালটা রাখা, যাতে কেউ এরকম পথে না চলে যায়। মান সম্মানের ভয়ে বা পরবর্তীতে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অথবা অন্য কোনো কারণে জানায় না, অপরাধ ঘটনার সাথে সাথে যেন পুলিশকে জানাই, আমরা আইনগত ব্যবস্থা নেব। এই কারণে আইনের আওতায় আনার জন্য সবার সহযোগিতা কামনা করি। ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টি জেলায় জেলায় এবং মন্ত্রণালয়ে তদবির করছে বলে অভিযোগ বিএনপির। দলটির নেতারা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। এমন অবস্থায় জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান তাদের। বৃহস্পতিবার সকালে কুমিল্লা বিভাগ বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এনসিপি ও জামাতের নানা কাজের সমালোচনা করেন। বাংলাদেশের এমন কোন জেলা নেই যে জেলার এক্সিএম, চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে এমন কোন মন্ত্রণালয় যে তদবির নাই সরকারি। বিকেলে রাজধানীতে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন দলের সিনিয়র নেতাদের কেউ কেউ। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ আনেন। জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন, তাদের রেসপন্সিবিলিটি, তারাও কাজ প্রায় গুছিয়ে আনছে। তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদে তারা এগিয়ে যাচ্ছে। এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা ঝুঁকছে। এই জিনিসটা ঠিক না। তাহলে ৫ তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান রাজধানীর বাহিরে এক অনুষ্ঠানে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার সকালে মহাসচিবের সঙ্গে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফায় বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। বৈঠক শেষে তারা কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন তা অযাচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলার আহ্বান জানান তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকট সমাধান গতি পাবে বলে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শেখ হাসিনার ফেরানো বিষয়ে ভারতের নোট ভার্বালের উত্তর এখনও দেয়নি ভারত, জানান মুখপাত্র। রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ সরকার কতখানি প্রাধান্য দিয়ে এবং অগ্রাধিকার দিয়ে দেখছে, আমরা সব অ্যাঙ্গেল এক্সপ্লোর করছি। ফলাফল খুব সহসা আমরা দেখব, এটা তো অনেকদিন ধরে আমরা চেষ্টা করছি। ইউএনের বিভিন্ন সংস্থার সাথে বাংলাদেশ সরকার সম্পৃক্ত আছে এই বিষয়টি নিয়ে, সুতরাং ভূমিকা আছে এটা বলাটাই যৌক্তিক হবে। বাহারি ইফতার আয়োজনে রাজধানীর অন্যান্য জায়গার মতো জাহাঙ্গীর গেটেও বিক্রি হচ্ছে বৈচিত্র্যময় ইফতার সামগ্রী। এখানে সাধারণ মানুষের পাশাপাশি সেনা সদস্যদেরও ইফতার কিনতে দেখা যায়। ইরানি জিলাপি, শাহি জিলাপি, লেগ রোস্ট, হোল গ্রিল চিকেনের চাহিদা তুলনামূলক বেশি। বিক্রেতারা বলছেন তাদের বেচা বিক্রি ভালো, আর ক্রেতারা বলছেন রমজানে বাসার পাশাপাশি সন্তানদের জন্য ইফতারি নিয়ে যান এখান থেকে। ইরানি জিলাপি, শাহি জিলাপি, লেগ রোস্ট, হোল গ্রিল চিকেন সহ নানা মুখরোচক খাবার সহ অন্তত 50টির বেশি ইফতার সামগ্রী দিয়ে সাজানো জাহাঙ্গীর গেটের পাশের এই ইফতার বাজার।
বাসার পাশাপাশি বাহির থেকে সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ইফতার কিনে সন্তুষ্ট ক্রেতারা। বাবার সাথে ইফতারি নিতে এসেছি, চিকেন নিয়েছি, হালিম নিয়েছি। এখান থেকে বাবা মাঝে মাঝে নিয়ে যায়, খাবার ভালো। বাইরে বাচ্চাদের জন্য একটু মাঝে মধ্যে নেওয়া একটু চিকেন এগুলা। তো বাইরের ইফতারির এখানকার ইফতারির মান মোটামুটি ভালো। বাজারে যেগুলি ইফতারি নেই এইসব খোলামেলা, এখানে সব খুব সুন্দর সিস্টেমে সব ঢেকে রাখা, এবং জিলাপিটা, তারপর কিছু আইটেম আছে কাবাব, এগুলো খুব এক্সিলেন্ট আর কি। এখানে আমি জিলাপি নিতে আসলাম, আর হচ্ছে যে একটু হালিম নিলাম। ইরানি জিলাপিটা নিলাম, আর এটা কেমন এটা ট্রাই করার জন্য আর কি। বিক্রেতারা বলছেন বেচা বিক্রি ভালো, গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রেতাদের মানসম্মত খাবারের ওপর। বেচা বিক্রি খুবই ভালো, এখানে আপনার আইটেমের কোয়ালিটিও ভালো। ফ্রাইড চিকেন আছে, আপনার আছে ফিশ ফিঙ্গার, চিকেন নাগেট, ডামস্টিক, চিকেন স্টিপস, ডেজার্ট আইটেম আছে, যেটা ক্যাপ্টেন সল্টের সবই স্পেশাল এবং এগুলো খুবই চলে। বিফ জালি কাবাবও খুব ভালো সেল হয়, আবার হালিমও খুব ভালো সেল হয়। অনেক সময় কাস্টমাররা এসে হালিমও খুঁজে পায় না। শুধু জাহাঙ্গীর গেট নয়, দুপুরের পর থেকে এরকম মুখরোচক ইফতারের পসরা সাজানো হয় রাজধানী জুড়ে। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রিয়াদ মুশফিকদের শূন্যস্থান পূরণের মতো পাইপলাইন এই মুহূর্তে নেই টাইগার ক্রিকেটে। তবে তাদের জায়গা পূরণে তরুণদের বেশি বেশি সুযোগ দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে ক্রিকেটারদের বিদায় ফেসবুক পোস্ট থেকে নয়, সঠিক পরিকল্পনা করে হোম সিরিজ দিয়ে হওয়া উচিত। টাইগার ক্রিকেট থেকে খসে পড়েছে এক একটি নক্ষত্র। ওয়ানডে ও টি-20তে আর কখনোই দেখা যাবে না রিয়াদ মুশফিক তামিমদের। টেস্ট ফরম্যাটটা আর কিছুদিন হয়তো খেলবেন মুশফিক, সেখান থেকে অবসর নিলে শেষ হবে পঞ্চপাণ্ডবের অধ্যায়। তবে তাদের জায়গায় দায়িত্ব নেয়ার মতো ক্রিকেটার আছে কি পাইপলাইনে? ওরা যখন শুরু করেছিল, ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, দিনে দিনে তিলে তিলে ওরা নিজেদেরকে গড়ে তুলেছিল। হয়তোবা ওদের জায়গায় এখনই ওদের রিপ্লেসমেন্ট যে ওই রকম আপনি 100% পাবেন, সেটা হয়তো সত্যি কথা না। বাট যারা খেলবে তারাও শিখবে হয়তো, বা এটাই তো একটা চেঞ্জেস সময় আছে। বাংলাদেশ ক্রিকেটে পারফর্মার আসে ঠিকই, তবে সময়ের সাথে আবার হারিয়ে যায়। আসলে সমস্যাটা কোথায়? দায়িত্বহীনতার নাকি সুযোগের অভাব? যে আপনি যদি চান যে আপনি এক ম্যাচে 0 বললে শান্তকে বাদ দেন, এক ম্যাচে 2জনকে বাদ দেন, তাহলে আপনি এত প্লেয়ার ঘুরে পাবেন কি? প্লেয়ার যে বিসিবি প্রডিউস করছে, বিসিবির তো পাইপলাইন থেকে প্লেয়ারগুলো আসছে না, বিসিবির এত পয়সা খরচ করে আসছে। সুতরাং আপনি তো একটা প্লেয়ারকে একটু হয়তো সময় দিতে হবে না? এরাও ইয়াং, এরাও নতুন। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটকে মাঠ থেকে বিদায় বলেছিলেন খালেদ মাহমুদ সুজনী। তামিম, রিয়াদ মুশফিকদের বিদায়টা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে। এর দায় কি ক্রিকেট বোর্ডের নাকি ক্রিকেটারদের পরিকল্পনার সমস্যা? সবসময় হোম সিরিজ হওয়া উচিত, এবং একটু আগে থেকে যদি বলে যে দেখেন আমি নেক্সট হোম সিরিজে আই বিন প্লেইং, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অপরচুনিটি এত বছর বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য, বাট আমি মনে করি এখন আমার টাইম, আমি রিটায়ার করতে চাই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত ম্যাচ উপলক্ষে হামজা চৌধুরীর দেশে আগমনের সূচি নিশ্চিত করে ফেলেছে বাফুফে, যেখানে নিরাপত্তার বিষয়ে দেখা হচ্ছে প্রাধান্য। গ্রামের বাড়িতে অবস্থানের বিষয়ে হামজার আবেগ অনুভূতিকে সম্মান জানাতে চায় বাফুফে। এদিকে হামজা সহ জামাল তপুদের অনুশীলন ম্যাচ নিশ্চিত হয়নি এখনো। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লাল সবুজের জার্সিতে খেলা হামজা চৌধুরীর জন্য এখন সময়ের অপেক্ষা মাত্র। ঝাঁকড়া চুলের এই ফুটবলার একদিন বাংলাদেশের হয়ে খেলবেন। এবার সেই স্বপ্ন পূরণে 17 মার্চ সকালে সিলেটে পৌঁছাবেন হামজা, যাবেন গ্রামের বাড়ি হবিগঞ্জে। তার সফরসূচি প্রায় নিশ্চিত করে ফেলেছে বাফুফে। ওনার এই সফরকালীন সময়ে আমাদের বিএফএফ থেকে একজন অফিস বয় এবং একটি গাড়ি, ইন এডিশন টু ওনার অ্যান্টোরাজ, সারাক্ষণ ওনার সাথে থাকবে। এটা আমাদের তরফ থেকে দেওয়া হবে ওনার সাথে। এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট যেগুলি বলেন, পুলিশ বলেন, সিভিল এভিয়েশন বলেন, সব জায়গায় অলরেডি বিএফএফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা সার্বিক সহযোগিতা আমরা আশা করি, এবং ওনারা সবসময় তারা সহায়তা করেন। সো আমরাগুলি সব ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, ফলো আপ চলছে। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ, তাই দেশ ছাড়ার আগে অফিসিয়াল সংবাদ সম্মেলনে অংশ নেবেন হামজা। এই যাত্রায় স্কুল ফুটবলের ঘোষণাটাও আসতে পারে চৌধুরী সাহেবের উপস্থিতিতেই। সমাজের সভাপতি আরেকটা প্রজেক্ট নিয়েছে, ইন্টার স্কুল কম্পিটিশন, ঢাকার বেশ কিছু স্কুলকে নিয়ে। তো আমরা চাচ্ছি সেই স্কুলের যে ক্যাপ্টেনরা আছে তাদেরকে নিয়ে একটি ফটোশ্যুট করবো হামজার সাথে। ওইটা হবে কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইন্টার স্কুল টুর্নামেন্ট উইথ হামজাস প্রেজেন্ট। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হামজা সহ জামাল তপুদের অনুশীলন ম্যাচ নিশ্চিত হয়নি এখনো। তবে টিম কম্বিনেশনে কতটা প্রভাব ফেলবে তা সে প্রশ্ন থেকেই যায়। আমি যতটুকু জানি উনি তো ক্লোজ ম্যাচ পছন্দ করে অ্যান্ড ক্লোজ ট্রেনিংও পছন্দ করে। সো আই থিঙ্ক ইন্ডিয়াতে তো বেশ কয়েকদিন থাকবেন ওনার, আপাতত যে প্ল্যান আছে। সো আই এম শিওর হয়তো প্রস্তুতি ম্যাচ নাই, বাট হি হ্যাজ ইস প্ল্যান। ভালো কি খারাপ হতো আমি বলতে পারছি না, বাট আমি এতটুকু বলতে পেরেছি যে আমাদের কোচ সাহেব যেভাবে চেয়েছে আমরা সেভাবে এনগেজ করেছি।
আপাতত ভারত ম্যাচের দিকেই নজর দিচ্ছে বাফুফে, তাই এবারের সফরে হামজা চৌধুরীর জন্য করা গেল না গণসংবর্ধনার আয়োজন। ডেফিনেটলি সামনে আমাদের আরো স্কোপ আসবে ইনশাআল্লাহ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে অনুষ্ঠিত হয়েছে লালন স্মরণ উৎসব। বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় উৎসব। রমজানের কারণে এবার একদিনে পালিত হয় এই উৎসব। রমজানের কারণে এবার খুব বেশি ফকির, বাউল ও দর্শনার্থীরা আসেননি। এরই মাঝে জেলা প্রশাসন ও লালন একাডেমি বৃহস্পতিবার দুপুরে আখড়াবাড়িতে আলোচনা সভার আয়োজন করে। গানে গানে লালন ফকিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাউল ফকিররা। লালন সাজি তার জীবন দশায় শিষ্যদের নিয়ে চৈত্রের দোল পূর্ণিমা রাতে ছেউরিয়ার আখড়াবাড়িতে রাতভর ভাবতত্ত্ব কথা আলোচনা ও বাণী পরিবেশন করতেন। তার প্রয়াণের পরও ভক্ত শিষ্যরা বিশেষ এ দিনটি স্মরণ করে আসছেন যুগ যুগ ধরে। সাজি উনি নিজেই এই দোল পূর্ণিমাকে খুব ভালোবাসত এবং সে করত, তাই বা এই দোল পূর্ণিমা না। এখানে আমরা তো বললাম যে জ্ঞান পাই, দর্শনার সঙ্গে 10টা কথা ভাঙ্গাচুরা হলে ওখান থেকে কিছু জ্ঞান আসে। ভক্তদের মতে দোল পূর্ণিমার চাঁদের সাথে দেহচাঁদের যে সম্মিলন, সে যোগসূত্রকে খোঁজার চেষ্টা করছেন লালন সাইজি। সাইজি কত বছর আগে মারা গেছে, তাকে সকলে ভক্তি শ্রদ্ধা করে আমরাও করি। ভালো লাগে বা আমাদের দরকার হিসাবে আমরা আসি, যেহেতু আমার তরিকা আনলো। তিরোধানের 135 বছর পেরিয়ে গেলেও লালনের ভাবদর্শন আজও সমানভাবে সমাদৃত। শোষণ বঞ্চনাহীন সমাজ গড়ার স্বপ্ন দেখানোর লালন সাই যুগ যুগ ধরে আরাধ্য হয়ে আছেন ভক্তদের হৃদয়ে। ডিবিসি নিউজ ডেস্ক। নরওয়েজিয়ান চিত্রশিল্পী এডভার্ড মুঞ্চকে নিয়ে এবার যুক্তরাজ্যের শহর লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে শুরু হয়েছে একক চিত্রকর্ম প্রদর্শনী। চলবে জুনের 15 তারিখ পর্যন্ত। শিল্পীর জনপ্রিয় সকল চিত্রকর্ম ও ব্যক্তিগত জীবনের সাথে জড়িত অনেক চিত্রই থাকছে এই প্রদর্শনীতে। জনপ্রিয় নরওয়েজিয়ান চিত্রশিল্পী এডভার্ড মুঞ্চ 20 শতাব্দীতে যার চিত্রকর্ম সাড়া ফেলেছিল প্রতিটি শৈল্পিক মনকে। 1893 সালে তার চিত্রকর্ম দ্য স্ক্রিম, দ্য ক্রাই একসময় প্রশংসা কুড়িয়েছিল পুরো পশ্চিমা জুড়ে। দ্য ক্রাই তার এমন একটি চিত্রকর্ম যাতে প্রকাশ পায় বিচ্ছিন্নতা ও যন্ত্রণা। এবারে খ্যাতনামা শিল্পীর সকল কাজ ও তার জীবনের গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরতে লন্ডনে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী, যা চলবে জুনের 15 তারিখ পর্যন্ত। এডভার্ডের 40টিরও বেশি চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। পাশাপাশি এই প্রদর্শনীতে রয়েছে পদার্থবিজ্ঞানী ফেলিক্স আয়ারবাগ এবং আইনজীবী ধর লুটকেনের চিত্র। এডভার্ডের প্রতিটি চিত্রকর্মেই ফুটে ওঠে মানুষের দুঃখ, অসুস্থতা, মৃত্যু। এছাড়াও 1886 সালের তার চিত্রকর্ম দ্য সিক্স চাইল্ড, 1894 সালে অ্যাশেজ, 1895-এর ভ্যাম্পায়ার, 1897-এর দ্য কিস এর মতো চিত্রকর্মগুলো তাকে নিয়ে গেছে অনন্য মাত্রায়। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।